আসসালামু আলাইকুম। আমি FKCS। আপনারা শুনছেন সঙ্গীন প্রণয় শক্তি। লিখেছেন সুরায় রাফা। পর্ব সংখ্যা ২৬। চলুন আজকের পর্ব শুরু করি। এদিকে জায়নকৃতিক কল কেটে দিতেই লোকটা একমনে খ্যাক খ্যাক করে হেসে উঠল। তার এই বিদঘুটে হাসির আওয়াজ শুনে কান্নাকাটি বাদ দিয়ে আটকে উঠল অরুকে আচমকা লাফিয়ে উঠতে দেখে লোকটা ধীরে ধীরে সময় নিয়ে ঘাড় বাঁকিয়ে অরুর চোখের দিকে চাইল। তৎক্ষণাৎ চোখের আতঙ্ক ছড়িয়ে পড়ল অরুর সমগ্র শরীরে। লোকটার চোখে অসহ্য রকম হিংস্রতা, অথচ কথাবার্তার ধরন শান্ত, নদীর মধ্যে ঠান্ডা আর নির্জীব। তার এরকম দুমুখ আচরণে বারংবার আটকে উঠছে অরুর হৃদয়। দেখে মনে হচ্ছে লোকটার চোখ দিয়ে খুন করে ফেলবে ওকে, সেই সাথে জ্বালিয়ে দেবে সব কিছু। অরু তখন থেকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে লোকটা হঠাৎ করেই চোখের পলকে অরুর মুখের সামনে এসে দাঁড়ালো। লোকটার হঠাৎ এভাবে আগমনে আটকে থরথরিয়ে কেঁপে উঠল অরু। ওর শির দ্বারা অতিক্রম করে গেল হিমশীতল ঠান্ডা স্রোত। না চাইতো বেঁধে রাখা মুখ থেকে বেরিয়ে এলো অযাচিত ভয়ার্ত চাপা কান্না। ওরকে এভাবে ভয় পেতে দেখে লোকটার বোধহয় আনন্দই হলো বেশ। সে গ্রীবা নামিয়ে ঠোঁট দুটো দ্বিগুণ প্রসারিত করে ফ্যাঁসফেঁসিয়ে শীতল কণ্ঠে বলল, বাবা জীবন টাকা নিয়ে আসছে মামুনি, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। একে বলি আওড়াতে আওড়াতে অরুকে ম্যানিপুলেট করে আচমকা ছোট্ট সাইজের চাকু বের করে অরুর হাতের একটা টান মেরে দিল লোকটা। সঙ্গে সঙ্গে কিছুটা হাত কেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো ওর ক্ষতস্থান থেকে। এমত অবস্থায় ভয়, আতঙ্ক আর প্রচণ্ড ব্যথায় জর্জরিত হয়ে ওর চিৎকার দিয়ে উঠবে তার আগেই ছোট্ট দুচালা কুটির বাইরে থেকে অরুর নাম নিয়ে চিৎকার করে উঠল অন্য কেউ, অরু। কৃতিকের আওয়াজ শুনতে পেয়ে অরু হাতের ব্যথা ভুলে গিয়ে পুনরায় কাইকুই শব্দ করে উঠল। ওদিকে বাইরের দিকে কারোর আওয়াজ শুনে লোকটা শটান উঠে দাঁড়িয়ে বাইরে যেতে যেতে তার সাথে থাকা অন্য চেলাপেলাদের ইশারা করে বলল অরুর দিকে নজর রাখতে। হাইওয়ে থেকে অনেকটা দূরে শুনশান নিরিবিলি নিরিবিচ্ছিন্ন এই জায়গাটা দিনের বেলাতেও ঝিমঝিম করে সারাক্ষণ। আর এখন তো সন্ধ্যা গড়িয়ে রাত প্রায়, তাই চারিপাশ আরও বেশি নিস্তব্ধতা ছেয়ে আছে। চোখের সামনে বেত আর কাঠের সংমিশ্রণে তৈরি বেশ কয়েকটা ছোট সাইজের কুটির ছাড়া আর কিছু লক্ষ্য করা যাচ্ছে না। কুটিরের সামনে বিস্তৃত লনে একটা বৈদ্যুতিক বাল্ব পর্যন্ত অনুপস্থিত। খালি চোখে কিছুই দেখার উপায় নেই। তাই মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে ধীর পায়ে সামনে এগোতে এগোতে আওয়াজ করল কৃতিক, এক্সকিউজ মি, কেউ আছেন? কৃতিক এগোতে এগোতেই থমকে গেল, কারণ ততক্ষণে কুটিরের ভেতর থেকে বেরিয়ে এসেছে সুঠামদেহী বয়োজ্যেষ্ঠ একজন ষাটোর্ধ্ব। এই লোকটাকে এর আগে কখনো না দেখলেও তাকে চিনতে খুব একটা অসুবিধে হলো না কৃতিকের। এক দেখাতেই লোকটাকে চিনে ফেলল ও। সেই সাথে মনে পড়ে গেল তার সকল বায়োডাটা। ইতালিয়াক পাঠান একজন সাইকো কিলার, তার সাথে বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের মধ্যে একজন। পত্রিকার আর টিভি চ্যানেলের ক্রিমিনাল নিউজে তার ছবি অহরহ ভেসে বেড়ায়। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্যি যে দেশের বড় বড় মাথাওয়ালা লোকেদের কারণে এরা এখনও দিব্যি বাইরের দুনিয়ায় ঘুরে ফিরে আরামসে ক্রাইম করে বেড়াচ্ছে, অথচ পুলিশ এদের টিকিটেও ছুঁতে পারে না। এটা বাংলাদেশ পুলিশের খুব বড় অক্ষমতা বললেও কথাটা ভুল কিছু হবে না বোধ করি। কিন্তু এরকম একটা বাজে লোক কি করে অরুর বাবা হলো সেটাই আপাতত ভাবনার বিষয়। আর আছিমনি শেখের মতো মানুষই বা কেন এমন একটা পশুকে বিয়ে করে ঘর বেঁধেছিল সেটাও অবশ্য রহস্যই থেকে যায়। ইতালিয়া পাঠানের আগমনে ভাবনার সুতো ছিল কৃতিকের। সম্বিত ফিরে এলে ওর দৃষ্টি বারবার এসে হাজির হয় লোকটার
ষাটঊর্ধ্ব অথচ তার সুঠাম দেহ, চেহারার কাঠিন্যতা, উজ্জ্বলতা সব কিছু দেখলে মনে হয় তিনি কোনো অপরাধী নন, বরং সুন্দরী মেয়েদের পছন্দের সুগার ডেডি। এই লোককে দেখেই কৃতিক বোধহয় আজ ঠাউর করতে পারল যে অরুর চেহারা কেন এত আকর্ষণীয়। কিন্তু পরক্ষণে কৃতিকের চোয়াল শক্ত হয়ে এলো এই ভেবে যে লোকটা অরুকে কিডন্যাপ করেছে, অরুরকে কষ্ট দিয়েছে, না জানি কোথায় কোথায় ব্যথা দিয়েছে ওর হার্টবিটকে। কৃতিক হাত দুটো মুষ্টিবদ্ধ রেখে চোখ মুখ কঠিন করে দাঁড়িয়ে আছে দেখে লোকটা সামান্য ঠোঁট বাঁকিয়ে গমগমে আওয়াজে বলল, হোয়ার ইজ মানি? লোকটার কথায় 2 পয়সারও কেয়ার না করে পাল্টা প্রশ্ন ছুড়ল কৃতিক, হোয়ার ইজ মাই ওয়াইফ? এভাবে ছক্কা হাঁকানোর বাউন্ডারি বলকে সরাসরি ক্যাচ করাটা মোটেই ভালো লাগলো না সাইকোপ্যাথ লোকটার। অজ্ঞতা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল তার মুখের কপট হাসিটা। তার বদলে চোয়াল শক্ত করে আঙুল উঁচিয়ে পেছনের কটেজে ইশারা করে বলল, ওখানে। হিতে বিপরীত হতে পারে সেই ভেবে ওর সন্ধান পাওয়ার পরেও কৃতিক হুড়মুড়িয়ে এগিয়ে গেল না, বরং সময় নিল লোকটার ভাবভঙ্গিমা বুঝে ওঠার জন্য। এবার টাকাটাও? লোকটা নিজের অ্যাকাউন্ট নাম্বার এগিয়ে দিতে দিতে বলল কথাটা। এই মুহূর্তে অরুর সেফটি থেকে আর কিছু জরুরি হতে পারে না, $3 মিলিয়ন না। সেই ভেবে কৃতিক কার্ডটা হাতে নিয়ে দ্রুত হাতের মোবাইল স্ক্রিনে অ্যাকাউন্ট নাম্বার টুকতে টুকতে সন্দিহান গলায় শুধালো, অরু ঠিক আছে তো? লোকটা আবারও ঠোঁট প্রসারিত করে জোকারের মতো হাসলো। কি ভয়ানক সেই নীরব হাসি, তা বলে বোঝানোর নয়। হাসতে হাসতে আস্তে করে জবাব দিল সে, শি ইজ কমপ্লিটলি ফাইন। কৃতিক কয়েকটা অ্যাকাউন্টের টাকা মিলিয়ে 3 মিলিয়ন ট্রান্সফার করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। বহু আগে থেকে কোম্পানি থেকে একটা মোটা অঙ্কের সম্মানী জমা হতো কৃতিকের অ্যাকাউন্টে। এতগুলো দিন জিদের বসে তাতে হাত না দিলেও আজ সেগুলোতে হাত দিতেও একটুখানি দ্বিধাবোধ করেনি কৃতিক। যদিও বা ওর সব অ্যাকাউন্টগুলো এখন শূন্য, ব্যালেন্স হয়ে আছে, কিন্তু তাতে কি যায় আসে? ওরও যে ঠিক আছে এটাই শান্তি। ডান। কৃতিকের কথায় লোকটা নিজের ফোন চেক করলো, অতঃপর কাউকে ফোন করে কানে লাগানো ব্লুটুথ এর সাহায্যে বলল, চলে এসো, কাজ হয়ে গিয়েছে। লোকটার কথা শুনে কৃতিক ও ফোনের মাঝে কিছু একটা চেক করলো, অতঃপর লোকটাকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে লাগলো অন্ধকার কটেজের দিকে। একদিক দিয়ে ইস্তিয়াক পাঠান বেরিয়ে যাচ্ছে, অন্যদিক দিয়ে কৃতিক লঞ্চ হারিয়ে কটেজের দিকে এগিয়ে যাচ্ছে। আড়াআড়ি একটা দৃশ্য, দুজন দুজনকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে কৃতিক আরও একবার ফোন চেক করলো, ওদিকে ধীর পায়ে সামনে এগিয়ে যেতে যেতে পেছনে ঘুরে এক নজর কৃতিকের বাজ পাখির মতো তীক্ষ্ণ চোখ দুটোর দিকে তাকিয়ে বাঁকা হাসল লোকটা। অতঃপর কানে লাগানো ব্লুটুথ অপর পাশে কাউকে হিসিয়ে বলল, জাস্ট বার্ন ইট। কৃতিকের তীক্ষ্ণ নজর তখনও মোবাইল স্ক্রিনে নিবদ্ধ ছিল। ঠিক সেই সময় আচমকা চোখের সামনে দাউ দাউ করে জ্বলে উঠল কাঠের তৈরি কটেজগুলো। চোখের সামনে অনাকাঙ্ক্ষিত এই দৃশ্য দেখে হকচকে উঠল কৃতিক। এতগুলো টাকা পাওয়ার পরেও লোকটা এমন কিছু করবে সেটা বোধহয় কল্পনাতেও আশা করেনি ও। ওই জন্যই হুট করে খাপড়ে গিয়ে দাউ দাউ করে জ্বলন্ত কুটিরগুলোতে নজর বুলিয়ে লোকটার পানে অবিশ্বাসের চোখে তাকালো কৃতিক। ওর আহত চোখ দুটোর দিকে তাকিয়ে লোকটা গাছাড়া ভাবে হেসে বলল, কেন যেন মনে হয়েছিল বাবা জীবন আমাকে এত সহজে ছেড়ে দেবে না, তাই ছোট্ট একটু প্রোটেকশন দিলাম। এবার তুমি ভাবো কি করবে, আমাকে ধরবে নাকি নিজের বউকে বাঁচাবে? কথা বলতে বলতে ভাবলেশীন হয়ে ঠোঁট উল্টালো লোকটা। কৃতিকের চোখ তখনও জ্বলে উঠেছে তীব্র রাগের অগ্নিস্ফুলিঙ্গ। মাত্রাতিরিক্ত ক্রোধে শরীরটা কাঁপছে তা ওর। চোখের সামনে কটেজগুলো পুড়ে যাচ্ছে, ভেতরে অরু। ওদিকে লোকটার হাসি দেখে রাগ সংবরণ করার কোনো উপায় নেই। ইচ্ছে তো করছে এখনই গিয়ে লোকটাকে কেটে টুকরো টুকরো করে ফেলতে, কিন্তু কৃতিক দুইয়ের মাঝে আটকা পড়ে আছে। লোকটা হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কৃতিক ওর হাসি মাখা মুখের দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলল, শুয়োরের বাচ্চা, আমি
তোর থেকেও জঘন্য, শুধু ভদ্রলোক সেজে থাকে এই যা। কৃতিকের কথায় আবার সত্যি সত্যি লোকটার কপাল কুঞ্চিত হয়ে এলো। ঠিক বুঝে উঠতে পারল না কোন দিক থেকে আদতে ঝড়টা আসবে। লোকটা ভাবছে, ঠিক তখনই কোথা থেকে যেন ছুটে এসে পেছন থেকে লোকটার নাক বরাবর খুশি ছেড়ে মাটিতে ফেলে দিল চোখের পলকে। লোকটা হাত পা সব বেঁধে ফেললো এলিসা। তবে লোকটা এখনো খ্যাক খ্যাক করে হাসছে, যেন কিছুই হয়নি। এরকম মারধর খেয়ে অভ্যস্ত সে। ওর হাসি দেখে রক্ত উঠে গেল কৃতিকের মাথায়। লোকটাকে ইচ্ছে মতো পেটাবে বলে এগিয়ে আসতে গিয়েও জ্বলন্ত কুটেজ থেকে অরুর চিৎকারের আওয়াজ ওর পা দুটো থমকে গেল আকস্মাৎ। এতক্ষণের রাগঢাক সব ঠিকে তুলে হুট করেই একটা ভয়ানক কাজ করে বসলো কৃতিক। কোনো কিছু না ভেবেই এগিয়ে গিয়ে আচমকা ঝাঁপ দিয়ে ঢুকে পড়ল জ্বলন্ত কটেজের মধ্যে। ওর এহেনকাণ্ডে চোখ মুখ খিচে চিৎকার দিয়ে উঠল এলিসা। এই প্রথমবার এলিসার কণ্ঠস্বর ভয়ার্ত শোনালো। অকুতভয় মেয়েটাও কাছের বন্ধুকে হারানোর ভয়ে জর্জরিত হয়ে কেঁদে ফেলল হুট করে। আর হবে নেই বা কেন, ওরা তো একজন আরেকজনের আপনের চেয়েও আপন। ওদিকে যতক্ষণে অন্যপার সাহেব পুলিশ আর ফায়ার সার্ভিস নিয়ে হাজির হয়েছে, ততক্ষণে কৃতিকের আর হদিশ নেই। কারণ ইতিমধ্যে কটেজগুলোর সর্বত্র আগুন ছড়িয়ে পড়েছে দাউ দাউ করে। এক একটা কটেজে যেন গ্রাস করে নিচ্ছে রাক্ষসে অগ্নিশিখার দল। এখানে এসে এমন জ্বলন্ত আগুনের লেলিহানের মাঝে কৃতিককে হারিয়ে যেতে দেখে শায়র আর অর্ণব দুর্বল চিত্তে হাঁটু ভেঙে থপ করে মাটিতে বসে পড়ল একই সাথে। কৃতিক এত সহজে হার মানার ছেলে নয়। খুব অল্প বয়সী জীবন ওকে অনেক কিছু দেখিয়ে দিয়েছে। তাছাড়াও ও বরাবরই বেপরোয়া স্বভাবের। কলিজার মধ্যে ভয় ডর কিছু নেই বললেই চলে। যদিও বা থেকে থাকে সেটা শুধুমাত্র অরুকে হারানোর ভয়, যে ভয় আগাগোড়া ততস্থ কৃতিক। আর আজ এই মুহূর্তে অরুর জন্য জ্বলন্ত কুটিরের মধ্যে নির্দ্বিধায় পা বাড়িয়েছে ও। ছোট্ট ঘরের চারিদিকে আগুন ছড়িয়ে পড়লেও ভেতরটা ধোঁয়ার কুণ্ডলিতে ঝাপসা হয়ে আছে। কৃতিক ধোঁয়ার মধ্যে ছুটে গেল অরুর নিকট। অরুর হাত পা মুখ সব কিছু চেয়ারের সাথে বাঁধা। লম্বা চুলগুলো মাটি ছুঁই ছুঁই করছে, মাথাটাও টলছে। অরু হয়তো ভেবেই নিয়েছে এটাই ওর শেষ। কিন্তু হঠাৎ করেই সবসময়ের মতো আধারের মরীচিকার মধ্যে একটুখানি আলোর ছটা হয়ে ওর সামনে এসে দাঁড়ালো ওর সেভিয়র, ওর জায়ান্ট কৃতিক, যাকে এই মুহূর্তে ঝাপসা অথচ বেকুল চিত্তে পরখ করছে অরু। কৃতিক হুডি পরে আছে, মুখটা ক্যাপ দিয়ে সম্পূর্ণ ঢাকা। তবুও লম্বা চুলের অনুপস্থিতিটা ঠিকই ধরতে পারল অরু। সেই সাথে কৃতিক শুকিয়েও গিয়েছে অনেকটা। এতগুলো দিন পরে এতটা বিচ্ছেদের যন্ত্রণার ইতি টেনে কৃতিকের মুখোমুখি হওয়াটা ছিল অরুর কাছে স্বপ্নের মতোই সুন্দর আর চমকপ্রদ। তাই তো এই আগুনের লেলিহান, এই শারীরিক যন্ত্রণা, এই ফাঁকা মস্তিষ্ক সব কিছুকে ছাপিয়ে চোখের সামনে কৃতিককে দেখতে পেয়ে সহসা ছটফট করে উঠল অরু। মুখ বাঁধা অবস্থায় কেঁদে উঠল চিৎকার করে। কৃতিক ব্যথাতুর চাহনিতে তাকিয়ে আছে অরুর মুখের দিকে, যে এই মুহূর্তে ওকে দেখে হাত পা দমাচ্ছে আর শব্দ করে কাঁদছে। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে অরু ঠিকই বুঝতে পেরেছে সেদিন সেই স্বপ্নে অরু যখন গভীর চূড়াবালির নিচে হারিয়ে যাচ্ছিল, তখন ওর হাতটা অন্য কেউ নয়, স্বয়ং কৃতিককেই টেনে ধরেছিল। কারণ ও এতদিনে এতটুকু বিশ্বাস করে ফেলেছে যে শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত এ লোকটা ওর হাত ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। কৃতিক এগিয়ে গিয়ে তাড়াহুড়ো করে অরুর হাত পায়ের বাঁধন খুলে দিতে অরু তৃষ্ণার্ত ছাতকের মতো উঠে দাঁড়িয়ে নিজের কাঁপা কাঁপা হাত দুটো ছোঁয়ালো কৃতিকের মসৃণ তীক্ষ্ণ গালে। সেভাবে দু হাত রেখে এক ধ্যানে দেখতে লাগলো নিজের ফেরারি ভালোবাসার মুখখানা। আজ কতগুলো দিন বাদে এ মানুষটাকে স্পর্শ করলো ও। ভীষণ স্বস্তিতে দমবন্ধ হয়ে আসছে অরুর। চোখ দুটো ঝাপসা। কৃতিক কোনো কিছু না বলে অরুর হাতে ঠোঁট ছুঁয়ে কি ছুঁয়ায়নি তার আগে
আকস্মাৎ চেতনা হারিয়ে কৃতিকের বুকেই ঢলে পড়ল অরু। ফায়ার ফাইটারদের সাহায্যে অচেতন অরুকে কোলে নিয়ে খুব সহজে বাইরে বেরিয়ে আসতে পেরেছে কৃতিক। ততক্ষণে ইশতিয়াক পাঠানকে ধরে ফেলেছে ইউএসএ পুলিশ। কৃতিক অরু সমেত লোকটার কাছে এগিয়ে এসে বলল, ইউ ফাকড আপ শ্বশুরাব্বা। আগে বলেছিলাম তোকে আমি কৃতিক, এতটাও ভদ্রলোক নই। এবার জেলে গিয়ে ডিসাইড কর 3 মিলিয়ন দিয়ে কি করবি। আর হ্যাঁ, এটা বাংলাদেশ পুলিশ নয় যে চাইলেই বড় মাথাওয়ালাদের পা চেটে বেরিয়ে আসবি। তোকে উপযুক্ত শাস্তির প্রদানের জন্য ঠিক যা যা করার দরকার আমি তাই করব। প্রথমে আমেরিকান গভর্নমেন্টের কঠোর শাস্তি ভোগ করে নে, এরপর না হয় কোনোদিন মুক্তি পেলে আমি নিজেই তোর জমদূত হব। তুই আর এ জীবনে আমার হাত থেকে নিস্তার পাবি না। কথাটা বলে লোকটার মতো করে নিঃশব্দে একটা কপট হাসি দিল কৃতিক। অন্ধকারের মাঝে হৃদয় কাঁপন ধরিয়ে দেবার মতোই ভয়ানক দেখালো সেই মেকি হাসি। একটা ছোট্ট জায়গায় গুটিসুটি মেরে ঘুমোতে শরীরের মাংসপেশি সব ব্যথায় টনটন করছে অরুর, অথচ মস্তিষ্কটা সে তুচ্ছ ব্যথার ঊর্ধ্বে গিয়ে নীরব আর চিন্তামুক্ত হয়ে ক্রমশ ঘুমের দিকে ঠেলে দিচ্ছে ওকে। ঘুমের রেশ কাটাতে না পেরে সরু জায়গাটুকুতেই আবার একটু আরাম করে শুলো অরু। ওর মাথার নিচে বালিশটা বেজায় শক্ত কিন্তু উষ্ণ। এমন উষ্ণতা বিগত 2 মাস ধরে ওরু কত খুঁজেছে তার ইয়ত্তা নেই, অথচ আজ হুট করেই এই উষ্ণ বস্তুটা ওর কাছে নিজে থেকে ধরা দিল। এর প্রশান্তি আর কী বা হতে পারে। এত কিছু ভাবতে ভাবতে ঘুমের ঘোরে শক্তপোক্ত উষ্ণ বালিশে নাক ঘষল অরু। বরাবরের মতোই বদ্ধঅভ্যাসের বশবর্তী হয়ে মুখের কোণ বেয়ে বেরিয়ে এলো লালাটুকু। ও তাতে মুছল, কিন্তু যখনই নাক টেনে লম্বা শ্বাস নিল ঠিক তখনই টনক নড়ল অরুর। কারণ এখান থেকে বেশি আসছে অরুর সবচেয়ে পছন্দের মাদকীয় সুবাস, ওর প্রিয় পুরুষের গন্ধ। এই স্নিগ্ধ ম্যালনি সুঘ্রাণটা শুধুমাত্র কৃতিকের শরীর থেকেই পায় অরু। তাহলে কি এটা কৃতিক? প্রশ্নটা মস্তিষ্ক ছুতে রন্ধ্র ছুটে গেল অরুর। তৎক্ষণাৎ চোখ খুলে দেখতে পেল এটা অন্য কারো নয়, স্বয়ং কৃতিকেরই চওড়া ঢেউ খেলানো বক্ষদেশ, যা নিঃশ্বাসের তালে তালে বারবার ওঠানামা করছে ওর চোখের সামনেই। তার মানে কি এটা স্বপ্ন ছিল না? বেবি। কৃতিকের শান্ত গলার আওয়াজটুকু কানে ভেসে আসাতেই শোয়া থেকে থরফরে উঠে বসলো অরু। চারিদিকে চোখ বুলিয়ে বুঝলো ওরা এই মুহূর্তে গাড়িতে বসে আছে। গাড়িটা এক জায়গায় স্থির, তার মানে চলছে না। আর অরু এতক্ষণ ধরে কৃতিকের বুকে শুয়ে নিরিবিলি ঘুমাচ্ছিল। চারিদিকে চোখ বুলিয়ে এতক্ষণে অরুর নজর গেল কৃতিকের দিকে, যে সেই তখন থেকে ওর পানে নিষ্প্রভ চোখে চেয়ে আছে। চোখের সামনে জলযন্ত্র কৃতিককে দেখতে পেয়ে ওর উদ্বিগ্ন হয়ে বলে উঠল, তুমি? না মানে আপনি ঠিক আছেন? কৃতিক আস্তে করে অরুকে কাছে টেনে নিয়ে ওর কপালে কপাল থেকে হাসকিশোরে বলল, সে ইট অ্যাগেন বেবি। কি? অরুর ক্ষুদ্র প্রশ্নে কৃতিক কাতর গলায় বলল, তোর মুখে কতদিন এই ওয়ার্ডটা শুনি না, আবার ডাক তুমি করে। কৃতিকের কথায় অরুর চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল তপ্ত নোনা জল। কৃতিকের এই সামান্য কথাতে কি যে পূর্ণতা ছিল তা ভাষায় প্রকাশ করতে পারবে না অরু। এই পূর্ণতাটুকু যদি টাকায় কেনা যেত তাহলে বোধহয় অরু নিজের শেষ সম্বল দিয়ে হলেও এই মুহূর্তটুকু বারবার কিনে নিত। কিন্তু হায়, অরুর সে সাধ্য নেই, কোনোদিন ছিল না। তাই তো নিজের স্বামীর জীবন মরণে সন্নিক্ষণে ও পাশে থাকতে পারেনি অরু। এক নজর দেখতে পারেনি তাকে। কত রাজ্যে নির্ঘুম কাটিয়েছে এই মানুষটার পথে, কতদিন মেঝেতে গড়াগড়ি খেয়ে কেঁদেছে শুধুমাত্র এই মানুষটা ওকে কেন অবহেলা করেছে সেই দহনে। অথচ আজ সেই কাঙ্ক্ষিত মানুষটাই চোখের সামনে বসে এরূপ কাতরতা দেখালে কেই বা ঠিক থাকতে পারে? অরুও পারেনি। অজ্ঞতায় কেঁদে উঠেছে বাচ্চাদের মতো ঠোঁট ভেঙে।
হতবিহ্বল কৃতিক কণ্ঠনরত অরুর দিকে মাথা নুইয়ে ওর চুলগুলো আলতো হাতে মুষ্টিবদ্ধ করে একই সুরে বলল, কি হলো ডাক? আই ওয়ান্না হেয়ার ইউর লাভলি ভয়েস বেবি, আই ডেসপারেটলি ওয়েটিং ফর ইট। কৃতিক ওর জন্য এমনভাবে বেকুল হয়ে উঠেছে দেখে অরু আর নিজেকে সামলাতে পারল না। মাথা উঁচিয়ে আলতো হাতে ওর পুরুষালী খড়খড়ে গাল দুটো স্পর্শ করে আজ প্রথমবারের মতো চোখ বন্ধ করে নিজ উদ্যোগে কৃতিকের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো অরু। কান্নার তোর বেড়েছে বই কি কমেনি। সেই কণ্ঠনরত আওয়াজে কৃতিকের ঠোঁটে চুমু খেয়ে রিনরিনে আওয়াজে বলল, তুমি আমার, তুমি যতবার শুনতে চাও ততবার ডাকবো, তবুও দয়া করে আর দূরে যেও না, মরে যাব আমি। অরুর এহেন কথায় কৃতিকের শক্তপোক্ত পাথর হৃদয়টাও হুট করে কেমন ধরে এলো। ও স্পষ্ট অনুভব করতে পারছে ওর হৃদয় কষ্ট হচ্ছে, ব্যথায় চিনচিন করছে বুকের বাম পাশটা। অজ্ঞতায় অরুকে হ্যাচকা টান মেরে নিজের কোলে বসিয়ে শক্ত করে বুকে চেপে ধরল ওর ছোট্ট নারী শরীরটা। অরুকে শক্ত করে জড়িয়ে ধরে ওর গলায় মুখ গুজে দিয়ে অস্পষ্ট আওয়াজে কৃতিক বলল, বেবি, আমি মরে গেলে তোর কি হতো বলতো? কে ভালোবাসতো তোকে আমার মতো করে? সেই চিন্তায় তো এখন আমার প্রেশার ফল হয়ে যাচ্ছে। ওরু কাঁদতে কাঁদতে জবাব দিল, আপনি মরে গেলে আমিও মরে যেতাম, আর কারোর ভালোবাসার দরকার নেই আমার। আপনি যা দিয়েছেন তা আমার এক জীবনের জন্য যথেষ্ট। অরুর কথা শুনে কৃতিক এবার মাথা তুলে ওর চোখে চোখ রেখে নিজের হাত পেছন থেকে অরুর জামার ভিতর ঢুকিয়ে দিয়ে বলল, তুই আমার জন্য এতটা পাগল কবে হলি অরু? অরু নাক টেনে বলল, জানি না তো বেবি, এবার না হয় আমার সাথে এই অচেনা শহরে থেকে যা, মাঝে মাঝে তোকে নিয়ে যাব দেশে, কিন্তু সারা জীবন আমার সাথে থাকবি তুই। আর আমি দূরত্ব চাচ্ছি না অরু, থাকতে পারবো না তোকে ছাড়া। কৃতিকের কথা শুনে অরু ওর হুডির ফিতার আঙ্গুল ঘুরাতে ঘুরাতে বলল, থেকে গেলে কি করবেন? অরুর তুলতুলে কোমল পৃষ্ঠদেশে আলতো হাতে স্পর্শ করে ওর কপালে কপাল থেকে কৃতিক হিসিয়ে বলল, আদর করব, অনেক আদর করব, একটুও কষ্ট দেব না, আই প্রমিস। ওর ঠোঁট উল্টে বলল, কিন্তু আপনি তো রেগে গেলে মারেন। কৃতিক হাতের স্পর্শ প্রগাঢ় হলো, সেভাবে জিভ দিয়ে অধর ভিজে কৃতিক জবাব দিল, আমি মারব, আবার আমি আদর করব, সব আমি করব, আর কেউ না, কারণ তুই আমার যতখানি আছিস আমি তার থেকেও তোকে আরো বেশি চাই। হার্টবিট, দ্য মোর আই হ্যাভ অফ ইউ, দ্য মোর আই ওয়ান্ট ইউ, ইউ নো হোয়াট আই মিন। কৃতিকের হাত দুটো অবাধে বিচরণ করছে অরুর জামার ভেতর। এহেন স্পর্শে ঠান্ডার মাঝেও মাত্রাতিরিক্ত উষ্ণতায় রক্তিম হয়ে উঠেছে ওর মুখমণ্ডল। হাত পা অবশ হয়ে আসছে, যার ফলস্বরূপ কনভারসেশনটা আর এগিয়ে নিয়ে যেতে পারল না অরু। চুপচাপ ভেঙে চুরে পড়ে রইল কৃতিকের শক্ত বুকের উপর। আর না তো কৃতিক একবারেই কিছু জিজ্ঞেস করলো ওকে, বরং অরুর উন্মুক্ত পিঠে আদরে দুহাত বোলাতে বোলাতেই আকস্মিক গতিতে অধর ডুবালো অরুর উষ্টাদরের ভাঁজে। বহুদিনের কামনা বাসনার অবসান ঘটিয়ে চুমু পাল্টা চুমুতে দুজনে ভরিয়ে দিচ্ছিল একজন আরেকজনের হৃদয় মন সবকিছু। কৃতিক বরাবরই বেসামাল, অরুর সংস্পর্শে এসে ওর মাথা ঠিক থাকে না, তার উপর অরু আজ সাড়া দিচ্ছে ওর স্পর্শে। এহেন অবস্থায় কৃতিক ওর ঠোঁট ছাড়িয়ে গলায় মুখ ডুবিয়ে দিয়ে দুহাতে টেনে উপরে তুলতে লাগলো অরুর পরনের ফিনফিনে সাদা টপসটা। ভালোবাসা তখন তুঙ্গে। অরুও কেন যেন এতগুলো দিন পর না করতে পারছিল না কৃতিককে। ঠিক এমন সময় হুট করে কি যেন ভেবে ভূত দেখার মতো চমকে উঠল অরু। তড়িৎ গতিতে কৃতিকের থেকে সরে গিয়ে ওর পেছনে মুখ লুকালো চোখ খিচে। এমন একটা সময়ে অরু হঠাৎ সরে গিয়েছে যে কৃতিক নিজের মেজাজ সংবরণ করতে পারল না। সহসাই অরুর দিকে তাকিয়ে বিরক্ত হয়ে দাঁত কটমটিয়ে বলে উঠল, তোর মাসে কয়বার পিরিয়ড হয় ইডিয়েট? অরু অবুঝের মতো চোখ উঁচিয়ে বলল, আমি কখন বললাম?
অরুর শরীর ঠিক আছে। ব্যাপারটা বুঝে আসতে কৃতিক আবারও তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, তাহলে দূরে সরে গেলি কেন? বেবি, বোঝার চেষ্টা কর, একটু কাছে আয়, আমি তোকে। তৎক্ষণাৎ কৃতিককে থামিয়ে দিয়ে খেকিয়ে উঠল অরু। চুপ করুন বেহায়া লোক, সবাই দেখছে। অরুর চোখের ইশারা অনুসরণ করে কৃতিক তাকাতে দেখলো জানলা দিয়ে সায়র, অর্ণব, অ্যালিসা চোখ বড় বড় করে ওদের দিকে তাকিয়ে আছে। কৃতিকের কাহিনী দেখে ওদের তিনজনের চোয়াল ঝুলে পড়ার উপক্রম। ওদের এই অদ্ভুত চাহনিকে কোনোরূপ গুরুত্ব না দিয়ে কৃতিক পেছনে ঘুরে ওর পিঠ মুখ লুকিয়ে বসে থাকা অরুকে উদ্দেশ্য করে বলল, বেবি, জানলাটা লাগিয়ে দেব তাহলে? আর চুপ করুন। কৃতিকের কথা শেষ হওয়ার আগেই অরু এমন চিৎকার দিল যে কৃতিকের কেন ওদের তিনজনেরই কানে পর্দায় তালা লেগে গিয়েছে। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। মাঝরাতে কৃতিকের বাড়ি ছোট্ট হলরুমটাতে গোল হয়ে বসে আছে ওরা তিনজন। সবার সিরিয়াস ভাবভঙ্গিমা দেখে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ হচ্ছে এখানে। ঘুমন্ত অরুকে বিছানায় শুইয়ে দিয়ে একটু পরে কৃতিকও নেমে এলো নিচে। সিঁড়ি ভেঙে নামতে নামতে বিরক্ত আওয়াজে কৃতিক বলল, কি ব্যাপার, তোদের বাড়িঘর নেই নাকি? এখানে কি চাস? কৃতিকের কথায় সায়রের মানে লাগার মতো করে বলল, তুই আমাদের খুঁটা দিচ্ছিস? আমাদের? তুই জানিস আমার নেটওয়ার্ক কত? কৃতিক সায়রের কথায় পাত্তা দিল না। অর্ণব ওকে ডেকে বলল, সিরিয়াস আলাপ হচ্ছে এখানে, জেগে পারলে বুদ্ধি দে। কৃতিক গিয়ে আসন পেতে বসে পড়ল কাউচে। অতঃপর গেমিং রিমোট কন্ট্রোলটা হাতে নিয়ে বলল, কি হয়েছে বল, কি এমন জরুরি কারণে তোদের মাঝরাতে গোল মিটিংয়ে বসতে হলো? অর্ণব বলল, খুবই জরুরি কারণ। তুই একটু সারকে টিপস দে তো ভাই, বেচারা বাসর তো দূরে থাক, বউকে একটা চুমো অবধি খেতে পারছে না। কৃতিক চোখ ছোটো ছোটো করে সারের দিকে তাকিয়ে সন্দিহান গলায় বলল, কেন পারছিস না? কোনো গোপন সমস্যা? কলিকাতা হার্বাল অর্ডার দেব নাকি? অর্ণব তৎক্ষণাৎ কৃতিককে থামিয়ে দিয়ে বলল, আরে ধুর, এমন কিছু না, বুঝিসই তো নার্ভাস। সবাই তো আর তোর মতো না যে গাড়ি ঘোড়ার মধ্যেই। হুট করে অ্যালিসার চোখ পাকানো দেখে অর্ধেক কথাতেই আটকে গেল অর্ণব। কৃতিক গেম খেলতে খেলতে জিভ দিয়ে গাল ঠেলে বলল, ও এ ব্যাপার, দুপেক মাল খাইয়ে বাড়ি পাঠিয়ে দে, দেখবি শুধু চুমো না, আরও অনেক কিছু খেয়ে বসে থাকবে। কৃতিকের কথা শুনে সার ভ্রু কুচকে বলল, তুইও কি মাল খেয়ে চুমু খাস নাকি? কৃতিক ঠুট উল্টে বলল, আমার ওসবের প্রয়োজন হয় না, বউয়ের কাছে গেলে এমনিতেই নেশা ধরে যায়, বউই আমার ব্যক্তিগত মাল। সার ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, তা তো রাস্তাতেই দেখে এলাম। সায়র রাস্তার কথা বলতে কৃতিক হাতের রিমোটটা ছুঁড়ে ফেলে দিয়ে উঠে যেতে যেতে বলল, দূর শালা, এতক্ষণ ধরে নিজেকে সামলেছিলাম, দিলি তো মনে করিয়ে। ওদিকে অর্ণব সায়রের জন্য গ্লাস ভর্তি বিয়ার নিয়ে এসে কৃতিকে যাওয়ার পানে তাকিয়ে বলল, কি রে, কোথায় যাচ্ছিস? ওকে মাল খাওয়াতে হবে তো। কৃতিক যেতে যেতে নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, বউয়ের কাছে। অর্ণব বেচারা আর কি বা করবে, একা হাতে সায়রকে মাল খাওয়ানোর মোক্ষম দায়িত্বটা পালন করতে শুরু করলো। ভরসা একটাই, এবার যদি ছেলেটা একটু খুলস থেকে বেরিয়ে নিজের আপন বউকে দু একটা চুমু খেতে পারে। গভীর রাতে সানফ্রান্সিসকোর রাস্তাঘাট কিছুটা ফাঁকা, তবে শহরের অলিতে গলিতে মাতাল মানুষের অভাব নেই। কেউ অফিসের কলিগদের সাথে লেট নাইট পার্টি করে বাড়ি ফিরছে, তো কেউ বন্ধু বান্ধবের সাথে, কেউ বা প্রচণ্ড নেশায় বুঁদ হয়ে রাস্তার মাঝে শুয়ে পড়েছে নির্দ্বিধায়। ওয়েল, আমেরিকাতে এটা নতুন কিংবা আশ্চর্যের কিছুই নয়। এই মাতালদের ভিড়ে আজ এক নতুন মাতাল যোগ হয়েছে। নাম তার সায়র আহমেদ। সে হলো ফরেন
ফরেনার মাতাল। সায়র আমেরিকান সিটিজেন বহু বছর ধরে, কিন্তু কৃতিক অর্ণব অ্যালিসার মতো উদ্ভ্রান্ত আর অনেকটা উগ্র টাইপ থ্রিলিং বন্ধুবান্ধবদের সাথে মিশেও ওর স্বভাব চরিত্রে পরিবর্তন হয়নি একটুও। হতে পারে ওদের সাথে মিলে অনেক উল্টোপাল্টা কাজের সঙ্গ দিয়েছে সায়র, কিন্তু সব কাজে সবসময় সায়র থাকতো পেছনের সারিতে আর সবার সামনে কৃতিক। ছেলেটার জন্মই হয়েছে বোধহয় সবার সাথে বেয়াদবি করার জন্য। রিডিকিউলাস। এক কথায় কৃতিকের সাথে তুলনা করতে গেলে সায়র হলো শুদ্ধ পুরুষ, সরলতার প্রতিমা যাকে বলে। নিজের বউকে চুমু খাওয়ার কথা কল্পনা করলেও আতঙ্কে শরীরের লোমকূপ সব দাঁড়িয়ে যায় তার। কিন্তু আজ নিজেকে বরাবরই শুদ্ধ পুরুষ খেতাবে ভূষিত করা এই সায়রের দুমক বিয়ার খেয়েই নেশা ধরে গিয়েছে। চোখের সামনে সব কিছু কেমন ধুলছে। ওর মনে হচ্ছে ও মেঘের মতো হাওয়ায় ভেসে ভেসে বাড়ি ফিরছে। কি আশ্চর্য চমৎকার এই অনুভূতি। এক পর্যায়ে ভাসতে ভাসতে ঘরের দুয়ারে পা রাখলো সায়র যখন বাড়িতে ফেরে তখন নীলিমা কোমরে ওড়না গুজে ঘরের কাজ করার ভীষণ ব্যস্ত। সে একদিকে ঘরদোর ভ্যাকুয়াম করছে, অন্যদিকে একটু পরপর দৌড়ে গিয়ে দক্ষ হাতে কড়াইয়ে স্প্যাচুলা নাড়ছে। নীলিমার কর্মকাণ্ডে হয়তো কেউ কল্পনাও করতে পারবে না যে এই মেয়েকে সায়র বিয়ের আসর থেকে তুলে এনে জোর করে বিয়ে করেছে। মাত্র 2 মাস যেতে না যেতেই কেমন পাকা গিন্নির হয়ে উঠেছে সে। আচ্ছা, নীলিমাকে কি আসলে জোর করে বিয়ে করা হয়েছিল নাকি অন্য কিছু? কাজের ফাঁকে হঠাৎ সায়রকে দেখতে পেয়ে নীলিমা তড়িঘড়ি করে এগিয়ে এসে বলে উঠল, দেখুন না, সন্ধ্যা হতেই ঘুমিয়ে গিয়েছিলাম, রাতের রান্না বসাতে একদম মনে নেই। থাক, মঙ্গলগ্রহ থেকে খেয়ে এসেছি। অস্ফুটেই কথাটা বেরিয়ে এলো টালমাটাল সায়রের মুখ ফসকে। সায়রের এহেন অদ্ভুত কথার মানে বুঝতে না পেরে নীলিমার দরজার দিকে এগিয়ে এসে ভ্রু কুঁচকে শুধালো, কি বললেন? নীলিমার কথার প্রত্যুত্তরে কিছুই জবাব দিল না সায়র। উল্টো ওকে সূক্ষ্ম নজরে পরখ করে আঙ্গুলে কর গুনতে গুনতে বিড়বিড়ালো, 1টা বউ, 2টা বউ, 3টা, 4টা, হাই 10টা বউ। চোখ দুটো বড় বড় করে মুখের উপর এক হাত চেপে ধরে বিস্ময়কর কণ্ঠে কথাটা বলল সায়রের কথার আগামাতায় কিছুই বোধগম্য নয় নীলিমার। এত রাতে এই কৃষক মস্করা বুঝতে পারছে না ও, তাই সায়রের উপর কিছুটা চটে গিয়ে নীলিমা ঝাঁঝিয়ে বলে উঠল, কি বলছেন এসব আবোল তাবোল? আর 10টা বই বা কোথায় পেলেন? শ্যুট করে তো আসেননি, তাহলে কোথা থেকে এসেছেন সত্যি করে বলুন। সায়র একটু দম নিয়ে ভাবলো, অতঃপর আঙুল উঁচিয়ে সিলিংয়ের দিকে দেখিয়ে বলল, জুপিটার থেকে, মাত্রই তো স্পেসশিপে ল্যান্ড করলাম। সায়রের কথায় নীলিমা ঠোঁট টিপে হাসি সংবরণ করে বলল, তার মানে আপনি বলতে চাইছেন আপনি এতক্ষণ মহাকাশে ছিলেন, তাই তো? সায়র তৎক্ষণাৎ ঠোঁট উল্টে জোরে জোরে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। তা মহাকাশে মদ কোথায় পেলেন? সায়র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আর বলো না, মাঝ আকাশে এলিয়েনগুলো হকারি করছিল, খুবই দরিদ্ররা, দেখে মায়া হলো, তাই কিছু মদ দিয়ে 2 টাকা কিনেছিলাম। নীলিমা ভ্যাবাচাকা খেয়ে গেল সায়রের প্রত্যুত্তর শুনে। ওকে আরেকটু বাজিয়ে দেখলে মন্দ হয় না, সেই ভেবে এবার আরও দ্বিগুণ উৎসাহ নিয়ে কৌতুক কণ্ঠে নীলিমা শুধালো, তা এখন আপনি কোথায় আছেন? সায়র ধুলতে ধুলতে হলের কাউচের উপর গিয়ে বসে পড়ে বলল, কোথায় আবার? চাঁদে। অর্ণবের বাচ্চাটা কি জোরে জোরে স্পেসশিপ চালায়, মাথাটা ঘুরে গেল আমার। এমনিতেই মদ খেয়েছি, তার উপর যদি নেশা ধরে যায় তাহলে কি হবে বলো তো? আমি তো ভুলভাল বকতে শুরু করব তখন। নীলিমা সায়রের দিকে এগিয়ে গিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আচ্ছা, আপনি যদি চাঁদেই থেকে থাকেন তাহলে বলুন তো আমি কে? সায়র তৎক্ষণাৎ ভ্রুকুঞ্চিত করে নাকটা শিকড় তুলে নীলিমার দিকে দৃষ্টিপাত করে গম্ভীর গলায় বলল, তুমি আবার কে? চাঁদের সেই ডাইনি বুড়িটা না? কাজকর্ম বাদ দিয়ে যে সারাক্ষণ সুতো কাটো। কি আমি ডাইনি বুড়ি?
সায়রের কথায় খেকে উঠল নীলিমা। সায়র দিন দুনিয়ার হুঁশ হারিয়ে পুনরায় চোখ মুখ কুঁচকে বলল, হ্যাঁ ডাইনি তো, কি বিচ্ছিরি দেখতে তুমি, ওয়াক। বমির ভান করতে গিয়ে অবশেষে সত্যি সত্যি বমি করে নীলিমার সর্বাঙ্গ ভিজিয়ে দিল সায়র। নীলিমা সবসময় একটু বেশি পাষাণ, সায়রের মতো সফট হার্টেড লাভিডাবি হাজবেন্ড ম্যাটেরিয়াল ছেলের সঙ্গেও তার ভাব জমে না খুব একটা। হয়তো নীলিমা পারেই না সেভাবে ভাব জমাতে, নিঃসংকোচে মুখ ফুটে ভালোবাসি শব্দ আওড়াতে। নীলিমার ভাষামতে ভালোবাসা এত ঢাকঢোল পিটিয়ে বলে বেড়ানোর কি আছে? দু চোখ দেখলেই তো পড়ে ফেলা যায়। আদতে কে তোমায় ভালোবাসে আর কে বা ঘৃণা করে? অথচ সায়রের নিকট চোখের ওই কঠিন ভাষাগুলো পড়া অসাধ্য সাধনের মতোই দুর্লভ। কারণ সায়রের দৃষ্টিকোণ এতটাও জটিল নয় যতটা জটিলভাবে নীলিমা নিজেকে উপস্থাপন করে। তবুও দিন শেষে সায়রের মতো এমন একটা উষ্ণ হৃদয়ের ছেলেই কিনা এইসব পাষাণ মেয়েটার প্রেমে পড়তে গেল। কি অদ্ভুত ছেলেটা! এ জীবনে বউয়ের আদর সুহাগ তো দূরে থাক, বউয়ের মুখ থেকে একটু আধটু মিষ্টি মাখো মাখো কথা শুনতে পাবে কিনা সেটাই এখন দুশ্চিন্তার বিষয়। কিন্তু কথাই আছে না, মানুষের ভাবনা যেখানে এসে শেষ হয়, উপরওয়ালা সূক্ষ্ম ভাবনাগুলো সেখান থেকে শুরু হয়। আজ তেমন কিছুই হলো। সব সময় সব পরিস্থিতিতে নীলিমা সায়রকে উপেক্ষা করে গেল, আজ গেল না, বরং সায়রকে বসিয়ে রেখে নিজে ফ্রেশ হয়ে এসে ওকে সুন্দর করে পরিষ্কার করে দিল। অতঃপর টেনে টুনে সায়রকে নিয়ে শুইয়ে দিল বেডরুমে। সায়র অচেতন নয়, তবে ওর দৃশ্য কিছুটা ঝাপসা, তবুও স্পষ্ট দেখতে পাচ্ছে নীলিমার পান পাতার মতো ডলডলে আদরের মুখটা এই মুহূর্তে ওর ডাগর চোখ দুটোর উপর ঝাপসা চোখে নিবদ্ধ রেখেছে। সায়র সে কতক্ষণ ধরে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে আছে দেখে নীলিমা নির্লিপ্ত কণ্ঠে শোধালো, তাকিয়ে আছেন কেন এভাবে? আমি তো ডাইনি বুড়ি। নীলিমার কণ্ঠে খুব অভিমান দুটোই প্রকাশ পেল। সায়র তাতে পাত্তা না দিয়ে বোকার মতো হেসে বলল, চুমু খাবো বলে? জেকে বলেছে মাল খেলে চুমু খাওয়া খুব ইজি। সায়রের কথায় নীলিমা নাক মুখ কুঁচকে বলল, যেমন আপনি তেমন আপনার বন্ধুরা, কি শিক্ষা ছে। সায়র চোখ ছোট ছোট করে নীলিমার হাত টেনে ওকে কাছে এনে বলল, আসো না একটা চুমু খাই, নইলে আমি ওদের মুখ দেখাবো কি করে বলো তো? মাস্ক পরে থাকবেন বেশ, তাহলেই তো আর মুখ দেখাতে হবে না। এখন ঘুমান তো। নীলিমার কথার প্রত্যুত্তরে সায়র নেশালো গলায় আবদারের সুরে বলল, সেদিনের মতো ড্রেস খুলে আমার সাথে ঘুমাবে প্লিজ। অ্যাকচুয়ালি আই ওয়াজ এনজয়েড ইট। কি সুন্দর তুমি। সায়রের মাতাল মাতাল অস্পষ্ট কথা শুনে শুষ্ক ঢুক গিলল নীলিমা। কি ভেবে যেন সায়রের চোখ থেকে চোখ সরিয়ে নিল হুট করেই। আজ প্রথমবার ওর নিজের হৃদয়টাও কেমন যেন সায়রের জন্য উথাল পাতাল করছে। মন বলছে এটাই ভবিতব্য, আজ কিংবা কাল সায়রের কাছে আবেদনময়ী নারী রূপে নিজেকে উপস্থাপন করতেই হবে। এই যে সায়রের কঠোর অধিকার, তাতে কি করেই বা বাধা দেবে নীলিমা, যার দরুন একটু আগের সেই জিদ্দি নারী সত্তাটা সায়রের পুরুষসত্তার কাছে হার মেনে মাথা নত করে ফেলেছে মুহূর্তেই। নীলিমা ভবঘুরে হয়ে কি যেন ভাবছে তখন থেকে। সায়র সেই মুহূর্তটারই ফায়দা নিল। ওকে একটানে নিজের দিকে ঘুরিয়ে আস্তে আস্তে ঠোঁট ডুবালো নীলিমার তুলতুলে নরম রক্তরঙা অধর যুগলের ভাঁজে। সায়রের প্রথম স্পর্শে আকস্মাৎ কেঁপে উঠল নীলিমা। অথচ সায়রের স্পর্শগুলো কতটা নরম আর স্বস্তিদায়ক তা বলে বোঝানো নয়। এটা ছিল একটা সুন্দর প্যাশনেট চুমু, যার ফলস্বরূপ নীলিমার হৃদয় মন সবকিছু ক্রমশ নাড়িয়ে দিচ্ছে উত্তাল সমুদ্রের মতো বেসামাল ঢেউ। ক্ষণে ক্ষণে মাথা চারা দিয়ে উঠছে অযাচিত বর্ণ চাহিদারা। সায়র নীলিমাকে হাতে হাতে রেখে আধশোয়া হয়ে
আছে। আর নীলিমা ওর উপরে গভীর চুম্বনে একটা ভেজা নরম অনুভূতিতে আবিষ্ট হয়ে নীলিমাও কেমন যেন নেতিয়ে পড়ল। নিজের অজান্তেই হাত দিয়ে রাখলো সায়রের কাঁধের উপর। ঠিক সেই সময় সায়র চেতনা হারিয়ে বিড়বিড় করতে করতে আস্তে করে ঢলে পড়ল নীলিমার বুকের উপর। অসহ্য রকম বিরক্তিকর একটা পরিস্থিতিতে পড়ে অবশেষে দীর্ঘশ্বাস ছেড়ে চোখ খুলল নীলিমা। ও এখনো স্পষ্ট শুনতে পাচ্ছে সার অস্পষ্ট আওয়াজে বলছে, তুমি অনেক সুন্দর রাগিনী, তুমি অনেক বেশি সুন্দর। আই ওয়ান্ট টাচ ইউ, কিস ইউ ইভেন। এতটুকু বলে পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ে রইল সায়র। এদিকে সায়রের কথায় প্রচণ্ড বিরক্ত লাগছে নীলিমার। ও এক ধাক্কায় সায়রকে নিজের থেকে ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে দাঁত কটমটিয়ে বলল, মাতাল একটা। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। কাল সারা রাত কৃতিককে ফোনে না পেয়ে আজ সকাল সকাল ডাক্তার সমেত বাড়ি বয়ে এসে কৃতিককে চেক আপ করিয়েছে প্রত্যয়। ডাক্তার বলেছে কৃতিকের শরীর এখনো অনেকটা দুর্বল। অ্যাক্সিডেন্টের ধকল কাটিয়ে উঠতে আরও কিছুটা সময় লাগবে। তার উপর কালকে একটু বেশি প্রেশার দিয়ে ফেলেছে নিজের অসুস্থ শরীরটাকে, যার দরুন এই মুহূর্তে হাতে স্যালাইন লাগিয়ে হেডবোর্ডে হেলান দিয়ে আতশোয়া হয়ে বসে আছে কৃতিক। ওর এক হাতে আইপ্যাড আর কানে হেডফোন। এভাবে বসে বসে কি শুনছে কে জানে। কৃতিক থেকে হাত কয়েক দূরে স্টাডি টেবিলে বসে তখন থেকে ল্যাপটপে কি যেন টাইপ করছে ওরও। আসলে আজ বহুদিন বাদে আবারও লিখতে বসেছে ও। লেখালেখিটা মূলত এমনই, হৃদয় থেকে শব্দগুচ্ছ উখড়ে না বেরোলে একটা অক্ষরও লেখার শক্তি নেই। ওরও পারেনি এতগুলো দিন বসে থেকে ও কোনো একটা বাক্য সাজাতে, কারণ মনে ব্যথা আর মস্তিষ্কের হয়রানি ওকে লিখতে দেয়নি। কোনো এক অজানা শক্তি বলে আঙ্গুলগুলোকে করে দিয়েছিল অসাড় আর অপারগ। বহুদিনের সেই অপারগ শক্তিবলকে হটিয়ে আজ আবারও শান্ত মস্তিষ্কে মন দিয়ে লিখছে ওরু। অফিসে কাজ আছে বলে প্রত্যয় অনেক আগে চলে গিয়েছে। যদিও কৃতিক নিজেই নিজের কাজ করতে পারে, তবুও প্রত্যয় যাওয়ার আগে ওরুকে সব কিছু বুঝিয়ে দিয়ে গিয়েছে। এছাড়া কৃতিকের কথা মতো কালকের ঘটনার জের ধরে ওরুকেও প্রাথমিক চিকিৎসা আর কিছু ওষুধপত্র লিখে দিয়ে গিয়েছেন ডাক্তার। কৃতিকের স্যালাইন শেষ পর্যায়ে। ওরু তখনও সচকিত হয়ে একধেনে টাইপ করছিল। এমন সময় প্রাইভেট আওয়াজ তুলে কম্পিত হয়ে বেজে উঠল কৃতিকের ফোন। মোবাইল ফোনটা তখন ওরুর কাছেই ছিল, কারণ অনুর সাথে কথা শেষ করে আর কৃতিককে ফেরত দেওয়া হয়নি ফোনটা। এখানেই রেখে দিয়েছিল মনের ভুলে। তাই এই মুহূর্তে ল্যাপটপের দিক থেকে চোখ সরিয়ে চেয়ার ছেড়ে মোবাইল হাতে নিয়ে কৃতিকের কাছে এগিয়ে গেল ও। কৃতিকের দিকে মোবাইলটা বাড়িয়ে দিয়ে বলল, ক্লাব থেকে কল এসেছে। কৃতিক কানের হেডফোন খুলে এক নজর মোবাইলে চোখ বোলালো, অতঃপর কলটা কেটে দিয়ে সেটাকে অযত্নে ছুঁড়ে মারল বিছানার এক কোণে। কি হলো? ওরুর প্রশ্নে কৃতিক ওর পানে চেয়ে শান্ত স্বরে বলল, কিছুই হয়নি বেবি। তাহলে ফোনটা এভাবে ছুঁড়ে ফেললেন কেন? কৃতিক ওরুকে কাছে টেনে এনে নিজের পাশে বসিয়ে অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, যে রাইডিংয়ের কারণে আমার হার্টবিট এতটা ব্যথা পেয়েছে, যে রাইডিং আমাদের এভাবে আলাদা করে দিয়েছে, সেই রাইডিং আমি পুনরায় কন্টিনিউ করব, সেটা কি করে ভেবেছিস? ইভেন আই হেট বাইক। আজ থেকে আমার একটাই অবসেশন, আর সেটা হলি তুই। এতক্ষণ ধরে কৃতিকের কথাগুলো মনোযোগী হয়ে চুপচাপ শুনলেও এই মুহূর্তে চট করে উঠে দাঁড়িয়েছে ওরু। ওরুকে উঠে যেতে দেখে কৃতিক গভীর গলায় প্রশ্ন ছুড়ল, হোয়াট হ্যাপেন বেবি? ওরু দ্রুত হাতে স্যালাইন খুলতে খুলতে বলল,
স্যালাইন শেষ হয়ে রক্ত উঠে এসেছে, তবুও চুপ করে আছেন। বলি, আপনার কি অনুভূতি শক্তি নেই নাকি? স্যালাইন খোলা হয়ে গেলে কৃতিক অরুকে হ্যাঁচকা টানে নিজের বুকের উপর ফেলে দিয়ে বলল, কে বলেছে নেই? কাছে দেখাচ্ছি। অরু মুখ ভার করে বলল, থাক, আর দেখাতে হবে না, হাতে লাগবে আপনার। নো ওয়ে। কথাটা বলেই অরুকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে ওর উপর উঠে বসলো কৃতিক। দু হাতে অরুর নরম কবজি দুটো চেপে ধরে হাসকি স্বরে বলল, কাল আমার কতটা কষ্ট হয়েছে সেই খবর রাখিস তুই? সারা রাত একটুও ঘুমাতে পারিনি, তাও নিজেকে বারবার বুঝিয়েছি আমার পিচ্চি বউটা ক্লান্ত হয়ে ঘুমিয়েছিল। এ ঘুমন্ত পরিটাকে কি করে জাগাতাম আমি? আমি নির্দয় মানব, তবুও এই নিষ্ঠুরতম কাজটা করতে পারিনি আমি। ফলে রাতের মতো ছাড় দিয়েছি তোকে। সকালবেলা যে কিছু করব তাও সহ্য হলো না তোর উজবুক দুলাবের। কোথা থেকে যেন উড়ে এসে স্যালাইন ঝুলিয়ে দিয়ে চলে গেল, আর এখন তুইও বাহানা দেখাচ্ছিস? কি সাহস তোর অরু? ভয় করছে না আমাকে? মাথাটা অন্যদিকে ঘুরিয়ে অরু লাজুক হেসে জবাব দিল, না, করছে না। আপনার সব রকম রূপ দেখি অভ্যস্ত আমি। বেবি, লুক এট মি। কৃতিকের ডাকে ওর চোখে চোখ রাখলো অরু। তৎক্ষণাৎ হৃদয়ে ঝড় বইতে শুরু করে অরুর। উলটপালট হয়ে যায় আবেগের সমুদ্র। কি ভয়ানক আকর্ষণ এই ভাসমান চোখ দুটোতে। অরু আজও বুঝতে পারেনি কি আছে ওই দু চোখে, যা অরুকে এভাবে নিস্তেজ করে ছাড়ে, হৃদয়ের কুল ভেঙে চুরে প্লাবিত করে দেয় মুহূর্তে। আজ সকল সংকোচ উপেক্ষা করে অরুর প্রশ্নটা করেই বসলো কৃতিককে। তপ্ত নিঃশ্বাস ছেড়ে শুধালো, কি আছে আপনার ওই দু চোখে? বলুন না। হাতের ক্যানলা থাকা দরুন ব্যস্ত হাতে অরুর শরীরের স্বপ্নটুকু টেনে ছিঁড়তে ছিঁড়তে কৃতিক হিসিয়ে জবাব দিল, অবসেশন, আই থিঙ্ক আনহেলদি অবসেশন। নিজের জামার নড়বড়ে হাল দেখে অরু অসহায়ের মতো করে বলল, কি করছেন? আমার পছন্দের জামা এটা। কৃতিক উদ্ভ্রান্তের মতো অরুর কপালে চুমু খেয়ে জবাব দেয়, আবার কিনে দেব বেবি? একটা নয়, 10টা কিনে দেব, তাও এখন চুপ করে থাক। না না, কি যেন বলছি, জাস্ট কন্টিনিউ ইট। কৃতিকের কথা মতো অরু পুনরায় শুধালো, আর? অবসেশনের বাইরে গিয়ে অরুর প্রশ্নের সঠিক উত্তর বোধহয় কৃতিকেরও অজানা। দুনিয়াতে এত সুন্দরী আর আকর্ষণীয় মেয়ে থাকতে কেন ও অরুর জন্যই শুধু এত পাকলামি করে কে জানে। অজানা এই প্রশ্নের উত্তর খুঁজতে গেল কৃতিক, বরং এক সমুদ্র ভালোবাসায় হারিয়ে যাওয়া প্রয়াসে মুখ বাড়িয়ে দিল অরুর তুলতুলে নরম উন্মুক্ত গলার ভাঁজে। তবে ওর অধৈর্যগোল অরুকে স্পর্শ করার আগেই অরুর গলার অনেকগুলো কালচে ক্ষত দেখতে পেয়ে ভীষণ ব্যতিগ্রস্ততায় কপালটা কুঁচকে এলো কৃতিকে। ও সেগুলোতে তীক্ষ্ণ নজর বুলিয়ে আকস্মাৎ শক্ত হাতে গলাটা চেপে ধরল অরুর। কৃতিকের স্পর্শ বরাবরই তীব্র বেদনাদায়ক, কিন্তু কোনটা ভালোবাসার স্পর্শ আর কোনটা ক্ষোভের সেটা বেশ ভালোভাবে বুঝতে পারে অরু, যার দরুন অসহনীয় ভালোবাসার স্পর্শের মাঝে হুট করেই এমন রাগের বহিঃপ্রকাশ ঘটায়। কিছুটা আতঙ্কিত হয়ে কৃতিকের চোখের দিকে চাইল অরু। দেখলো একটু আগে সেই কামুক চোখ দুটো কখন যে উধাও হয়ে গিয়েছে তার ইয়ত্তা নেই। কৃতিকের হাতের বাঁধনটা এতটাই দৃঢ় যে অরুর দম আটকে আসছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আপনা আপনি। তবুও বহু কসরত করে কৃতিকের আগুনের হলকার মতো চোখের দিকে চেয়ে অস্পষ্ট আওয়াজে অরু শুধালো, কি হয়েছে? লাগছে তো আমার। অরুর কথায় পাত্তা দিল না কৃতিক। মুখের পেশিগুলো শক্ত করে অত্যন্ত ধীর কণ্ঠে বলল, গত 2 মাস ধরে তোকে আমি স্পর্শ করিনি, তাহলে এগুলো কি? কে করেছে তোর শরীরে পার্পল মার্ক? আমার জিনিসে কে হাত দিয়েছে? শেষ কথাতে থমকে উঠল কৃতিক। অরু নিজেও বুঝে উঠতে পারছে না কোন দাগের কথা বলছে কৃতিক। তাছাড়া কেমন করে বা এলো এই দাগ? অরুর মাথাটা কাজ করছে না। এদিকে সাফ সাফ উত্তর দিতে না পারলে কৃতিক নির্ঘাত মেরে ফেলবে ওকে। সেই ভয়ে অরু আমতা আমতা করে বলল, আপনি কাল কথা দিয়েছিলেন আমাকে আর মারবেন না। এই চুপ, রাখ তোর কমিটমেন্ট। আগে জবাব দে, আমার জিনিসে কে এভাবে স্পর্শ করেছে?
নয়তো আজ তোর শরীরের কোনো জায়গা বাদ রাখবো না আমি ওরু, রক্তাক্ত করে ফেলবো একদম। এর থেকেও বেশি জঘন্য অবস্থা হবে তোর। কথা বলতে বলতে অরুকে হ্যাঁচকা টান দিয়ে বসিয়ে দিল কৃতিক। কৃতিকের সেই টানে অরুর মনে হলো বাহু থেকে ওর হাতটা ভেঙে চলে আসবে। কোনো মতে কমফোর্টারের ভাঁজে নিজেকে আড়াল করে অরু ব্যথায় কাতরাতে কাতরাতে হেঁচকি তুলে বলল, বিশ্বাস করুন আমি জানি না কিভাবে হলো এসব। এই মুহূর্তে কৃতিকের মেজাজ চড়ে আছে সপ্তম আসমানে, সেই সাথে উগ্রতা ছড়িয়ে পড়েছে চোখে মুখে, এমনকি সমগ্র শরীর জুড়ে। ও পারলে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতো অরুকে। ওর জিনিসকে কেউ এতটা গভীরভাবে স্পর্শ করেছে আর অরু কিনা সেটা এড়িয়ে যাচ্ছে। কত বড় কলিজা ওর। মাত্রাতিক্ত চড়াও মেজাজের ফলস্বরূপ এবার অরুর চোয়ালটা শক্ত হাতে চেপে ধরল কৃতিক। সেভাবে অরুর মুখের সামনে মুখ এনে কঠিন গলায় বলে উঠল, জানিস না মানে? তোকে কেউ এইভাবে স্পর্শ করলো আর তুই জানিসই না? কার সাথে শুয়েছিস সত্যি করে বল। দাগগুলো তো তরতাজা মনে হচ্ছে, অমিতের সাথে নয় তো? অরু তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে এদিক ওদিক জোরে জোরে মাথা নাড়ালো, তবে তার দৃষ্টিগোচর হলো না কৃতিকের। তার আগেই ওর চোখ গিয়ে ঠেকলো স্টাডি টেবিলের উপর রাখা ল্যাপটপের দিকে, যেখানে অরু বহু কষ্টের লেখাগুলো এখনও ফ্রন্ট পেজে ভাসছে। কৃতিক সেদিকে তাকিয়ে দাঁত দিয়ে দাঁত পিষে বলল, আমি জানতাম এই অমিতের প্রতি তোর ভীষণ দুর্বলতা। কি বলছেন এসব পাগল লোক? এতক্ষণে নিজেই ভীষণ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকায় অরু খুব একটা খেয়াল করতে পারেনি কৃতিকের কর্মকাণ্ড। কিন্তু যে মুহূর্তে মনে পড়ে গেল এটা আসলে রেজার কাজ, সেদিন ধস্তাধস্তির সময় রেজা অসংখ্যবার অরুর কলার টেনে ধরেছিল, যার প্রেক্ষিতে নখের আঁচড় বসে এমন কালচে হয়ে গিয়েছে কলার বোনগুলো। ঠিক তখনই চেঁচিয়ে উঠল অরু। তবে অরুর চেঁচানোতে খুব একটা যায় আসলো না কৃতিকের। ওর আগের বশবর্তী হয়ে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে অরুর ল্যাপটপটা তুলে নিয়ে নিজের সর্বশক্তি দিয়ে আছাড় মারল মেঝেতে। প্রথমবারে খুব একটা ক্ষতিগ্রস্ত না হওয়া দরুন কৃতিক পুনরায় সেটা হাতে তুলে নিয়ে আবার জানলা দিয়ে বাইরে ফেলতে উদ্যত হলো। চোখের সামনে নিজের স্বপ্ন, এতগুলো দিন ধরে জমানো লেখা, সব এভাবে নিজের স্বামীর হাতে ধ্বংস হয়ে যেতে দেখে বিছানা ছেড়ে ছুটে এসে কৃতিককে আটকালো অরু। পেছন দিক থেকে ওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, থামো প্লিজ, ওটা ফেলো না। আমি তোমাকে সব খুলে বলছি, তাও ওটা ফেলো না দয়া করে। এখানে অমিতের কোনো যুগশত্রু নেই, লেখালেখি আমার ছোটবেলার স্বপ্ন। কৃতিক থমকালো, ল্যাপটপটা বাইরে না ফেলে ছুঁড়ে মারল টেবিলের উপর। অরুর তুমিতে কাজ হয়েছে ব্যাপারটা বুঝতে পেরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ও। এরপর সেভাবেই পেছন থেকে জড়িয়ে ধরে একে একে রেজার ঘটনা সব খুলে বলল কৃতিককে। কৃতিক শুধু দুহাত মুষ্টিবদ্ধ করে সবটা চুপচাপ শুনে গেল। অতঃপর ঘুরে দাঁড়িয়ে অরুকে এদিক ওদিক ঘুরিয়ে গমগমে আওয়াজে শুধালো, আর কোথায় টাচ করেছে বাস্টারটা? কৃতিকের কথার জবাবে অরু অন্যদিকে মুখ ঘুরিয়ে না সুযোগ মাথা নাড়ালে কৃতিক কী ভেবে যেন নিজের শার্টটা খুলে অরুর উন্মুক্ত শরীরটা ঢেকে দেয়। পর মুহূর্তেই নিজে একটা হুডি পরে সিগারেট আর ওয়ালেট নিয়ে খটগটিয়ে বেরিয়ে যায় রুম থেকে। যেতে যেতে অরুর উদ্দেশ্যে বলে, ফ্রেশ হয়ে রেস্ট নে, তোকে টায়ার্ড লাগছে। কৃতিকের কথায় জবাব দিল না অরু, উল্টো রাগে ক্ষোভে ফুসফুস করতে করতে কৃতিক বেরিয়ে যেতে থাপ করে লাগিয়ে দিল বেডরুমের বিশাল দরজাটা। সেবেলা সেভাবেই কেটে গেল। সকাল পেরিয়ে দুপুর হলো, দুপুর পেরিয়ে বিকেল, এক পর্যায়ে বিকেল পেরিয়ে আধারের চাদর মুড়ি দিয়ে রাত নেমে এলো সুবিশাল ধরণী জুড়ে। তখনও অরু যেন অস্তিত্বহীন। সারাদিনও একটিবার দরজা খুলেনি ও। আর না তো খোঁজ নিয়েছি কৃতিকের। ওদিকে কৃতিকও কেন যেন আগ বাড়িয়ে ঘাটায়নি অরুকে। আর ঘাটাবেই বা কেন? ও কি তার যোগ্যতা রাখে আদৌ? তাছাড়া অরু দরজা খুললে কী বা জবাব দেবে ও? এই তো সকালেই শুধু শুধু মেয়েটাকে কথার আঘাতে ছিন্নভিন্ন করে দিয়েছে কৃতিক। ওর মাত্রাতিরিক্ত পজিটিভনেস, অবসেশন, টক্সিটি এসব অরুকে কষ্ট দেওয়ার জন্য যথেষ্ট।
কৃতিক সেটা ভালো করে জানে। তবুও কেন যেন রাগ উঠলে নিজেকে সংযত করতে পারে না কৃতিক। অরুর বেলায় তো মোটেই না। তখন বারবার মনে হতে থাকে এই শরীর, এই আত্মা সব আমার, সব ওর সাথে যা ইচ্ছে তাই করতে পারি আমি। আমাকে বাধা দেওয়ার অধিকার কেউ রাখে না, স্বয়ং অরু নিজেও না। অথচ রাগ পড়ে গেলে সে সব ঘটনার জন্য ভীষণ অনুশোচনায় হৃদয়টা হাহাকার করে ওঠে কৃতিকে। বারবার মনে হয় একটু একটু করে ভালোবাসার বীজ বপন শেষে ছোট্ট চারাগাছ থেকে বেড়ে ওঠা ফুলের মতো পবিত্র আত্মাটাকে কি করে এতটা আঘাত করলাম আমি। আমার মতো একটা লাগামহীন ছন্নছাড়া ছেলেকে ভালোবেসে ওরও তো আজ অবধি কম যন্ত্রণা সহ্য করেনি। শুধুমাত্র আমার টানে ইউএসএ পর্যন্ত চলে এসেছে মেয়েটা, আর আমি হিজিবিজি ভাবতে ভাবতে ভীষণ ক্ষোভে চিৎকার করে উঠল কৃতিক। ফাকড মাই অ্যারোগ্যান্সি। এখন নিশ্চয়ই অরু কৃতিকের কোনো কথা শুনবে না। হ্যাঁ, কৃতিক পারে অরুকে জোর জবরদস্তি করতে, কিন্তু সকালের ঘটনার পরে সেটা কি আদৌ উচিত হবে? সেই ভেবে নিজেকে সারাটা দিন গুটিয়ে রেখেছে কৃতিক। দুপুরের সময় অরুর পছন্দের বিরিয়ানি অর্ডার করে সেটাকে ড্রোনের সাহায্যে জানালা দিয়ে অরুর রুমে পাঠিয়েছে। তাও ওকে এইটুকু বিরক্ত করেনি কৃতিক। খাবারের সাথে দিয়েছে ছোট্ট একটা চিলকুট, যাতে লেখা, আই এম সরি হার্টবিট, আর এমন হবে না, জীবনেও হবে না। একটু রুমে অ্যালাউ কর, তোকে অনেক আদর করব। সাথে দুঃখী দুঃখী একটা ইমোজি। তবে এই চিলকুট ফিরকুটে আজ আর মন টলল না অরুর। ও খাবারটা রেখে দিয়ে চিলকুটটা পুনরায় ফেরত পাঠিয়ে দেয় ডোনের সাথে। ডোনটা চিলকুট সমেত ফিরে আসায় কৃতিক ভেবেছিল অরু হয়তো কিছু লিখে পাঠিয়েছে, তাই তাড়াহুড়ো করে ব্ল্যাকইয়ার্ড থেকে ডোনটা কুড়িয়ে চিলকুট খুলে কৃতিক দেখতে পায় ওর সরিটা কেটে কুটে সেখানে কতগুলো রাগী ইমোজি এঁকে দিয়েছে অরু। অজ্ঞতায় বউয়ের কাছে ক্ষমা প্রার্থনা নদীর বহমান উল্টো স্রোতের মতোই বিফলে চলে গেল জায়ান কৃতিকের। আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী অংশে কী হবে সেটা জানতে হলে অপেক্ষা করুন পরের পর্বের জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।